বন্ধুরা, যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে, তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, একটা কমন ডাউট থাকে যে স্যার এত জায়গার থেকে এত সোর্সেস আমরা ফলো করছি, এত মেটেরিয়াল পড়ছি, কিন্তু তারপরেও আমাদের সিলেবাস সত্যি সত্যিই পুরোটা কমপ্লিট হয়েছে কি হয়নি সেই ব্যাপারে আমরা আইডিয়া পাই না অথবা কনফিডেন্স পাই না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিলেবাস লেখা থাকে, অঙ্কের এই সিলেবাস, রিজনিংয়ের এই সিলেবাস, ইংলিশের এই সিলেবাস, কিন্তু আমরা ঠিকঠাক করে বুঝতে পারি না যে সত্যি সত্যি এই সিলেবাসটা আছে কিনা। কারণ যখন আমরা পুরো সিলেবাস কমপ্লিট করার পর মক টেস্ট অ্যাটেম্প্ট করতে যাই, তখন দেখি এই পার্টটা তো আমরা কমপ্লিটই করিনি, অথবা ওই পোর্শনটা আমরা কমপ্লিটই করিনি, অথবা ওই চ্যাপ্টারটা আমরা পড়িনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ম্যাথামেটিক্স সেকশনের ওপর অথবা কোয়ান্ট সেকশনের ওপর একদম ডিটেল ওয়েতে সিলেবাসের ব্যাপারে আলোচনা করব। এবং এইরকম ভিডিও আমি রিজনিংয়েরও বানাবো, এরকম ভিডিও আমি জিকেরও বানাবো, এরকম ভিডিও আমি ইংলিশেরও বানাবো। সেইটার গ্যারান্টি আমি তোমাদের দিয়ে দিলাম। এই ভিডিওটা শুধুমাত্র ম্যাথামেটিক্স পোর্শনের হতে চলেছে, অর্থাৎ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয়, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কি হোক, এসবিআই পিওই হোক, এসবিআই ক্লার্কি হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, তারই পাশাপাশি যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসিএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, কারণ সমস্ত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষাই একদম সেম টু সেম ব্যাংকিং এক্সাম প্যাটার্নের ওপরই হয়। তো এই সমস্ত পরীক্ষাগুলোতে অঙ্কের সিলেবাস কি থাকে, প্রিলিমসের সিলেবাসও ডিসকাস করব এবং মেন্সের সিলেবাসও ডিসকাস করব। তো বন্ধুরা, সবার ফার্স্টে আমি আগে ম্যাথামেটিক্স পোর্শনের কথা যদি বলি, তো এরিথমেটিক আমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোনো ব্যাংকিং এক্সামে। তো ন্যাচারালি তোমার ফার্স্ট টার্গেট পয়েন্ট এইটাই হওয়া উচিত যে এরিথমেটিককে কিভাবে আমি স্ট্রং করব, এরিথমেটিকের চ্যাপ্টারগুলোকে কিভাবে আমি ভালো করে তৈরি করব, কারণ ব্যাংকিং এক্সামে এরিথমেটিকই হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল পোর্শন। তো ন্যাচারালি সবার ফার্স্টে তোমরা এরিথমেটিক দিয়ে স্টার্ট করবে, এবং এরিথমেটিকের মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো আমি একদম সিকোয়েন্স ওয়াইজ বলছি, এবং এই রকম সিকোয়েন্স ওয়াইজই তোমরা পড়াশোনা করবে। সবার প্রথমে তোমরা স্টার্ট করবে রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার দিয়ে। একবার যখন পুরো রেশিও অ্যান্ড প্রপোর্শন কমপ্লিট হয়ে গেল, তারপর নেক্সট ধরবে পার্সেন্টেজ। পার্সেন্টেজ যখন কমপ্লিট হয়ে গেল, তারপর ধরবে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস যখন কমপ্লিট হয়ে গেল, তারপর ধরবে ডিসকাউন্ট। ডিসকাউন্ট যখন কমপ্লিট হয়ে গেল, তারপর ধরবে সিম্পল ইন্টারেস্ট, অথবা যেটাকে আমরা এসআই বলি। একবার যখন এসআই অথবা সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট হয়ে যাবে, তারপর ধরবে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে আমরা সিআই বলি। তো এই যে কটা চ্যাপ্টারের নাম বললাম, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই ছখানা চ্যাপ্টারই পুরোপুরি রিলেটিভ কনসেপ্টের ওপর চলে। কারণ এই সমস্ত চ্যাপ্টারগুলোতে আমরা আমাদের নিজেদের ভ্যালু কনসিডার করে চলি, কারণ এইখানে আমাদের একটা ফ্রিডম থাকে নিজেদের ভ্যালু কনসিডার করে চলা। এবং এই জিনিসটাই তোমাকে পার্টিকুলারলি এই সমস্ত চ্যাপ্টারগুলোর থেকে শিখতে হবে। এবং যখনই তুমি এই জিনিসগুলো শিখে যাবে, তখন দেখবে বড় বড় অঙ্কগুলো, যদি আমি পার্টিকুলারলি এই সমস্ত চ্যাপ্টারগুলোর কথা বলি, তো বড় বড় প্রবলেমগুলো একদম ছোট হয়ে যাচ্ছে, কারণ এই সমস্ত চ্যাপ্টারের কনসেপ্টগুলো দিয়েই বাকি চ্যাপ্টারগুলোর কনসেপ্ট তৈরি করা আছে। যেমন যে সমস্ত চ্যাপ্টারগুলো আমি একটু পরে নাম নেব, এই সমস্ত চ্যাপ্টারগুলো আগের যে চ্যাপ্টার, মানে রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এর ওপর পুরো তৈরি। তো ন্যাচারালি এই সমস্ত চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে রেডি করো, এবং এই সমস্ত চ্যাপ্টারগুলোতে অ্যাবসোলুট ভ্যালু নিয়ে কাজ না করে অথবা অরিজিনাল ভ্যালু নিয়ে কাজ না করে নিজের ফ্রিডম অনুযায়ী নিজের ভ্যালু চুজিং করো, যেটা দিয়ে তোমার বড় বড় প্রবলেমগুলো ছোট হয়ে যাবে, যেটা দিয়ে আমরা আমাদের টাইম সেভ করতে পারবো, আমরা আমাদের টাইম বাঁচাতে পারবো। এবং এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই করতে পারে না। তারা যা অরিজিনাল ভ্যালু দেওয়া থাকে তাই নিয়েই কাজ করতে শুরু করে দেয় বলে তারা তাড়াতাড়ি প্রবলেমটাকে নামাতে পারে না। তো এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে তৈরি করো। যদি এই সমস্ত জিনিসগুলোর জন্য তোমাদের কোথাও কোনো গাইডেন্স লাগে, তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো, কল করো না, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো এক্সামই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কতটুকু পড়া উচিত, যাতে করে খুব ইজিলি আমাদের সিলেকশন হয়ে যায়, যাতে প্রবলেমগুলোকে আমরা ছোট বানাতে পারি এবং সহজভাবে করতে পারি। একবার যখন তোমাদের এই পুরো 12খানা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাভারেজ, মিক্সচার, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টেমস, টাইম স্পিড ডিস্টেন্স এবং বোটস অ্যান্ড স্ট্রিমস, তারপরে তোমরা যদি সময় পাও তাহলে কয়েকটা আরও এক্সট্রা চ্যাপ্টার করে রাখবে, যে চ্যাপ্টারগুলো ডাইরেক্টলি তো আমাদের আসে না, কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে আসে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে দেখবে এপি সিরিজ থাকবে, জিপি সিরিজ থাকবে এবং এইচপি সিরিজ থাকবে। এপি স্ট্যান্ডস ফর এরিথমেটিক প্রোগ্রেশন, জিপি স্ট্যান্ডস ফর জিওমেট্রিক প্রোগ্রেশন অ্যান্ড এইচপি স্ট্যান্ডস ফর হারমোনিক প্রোগ্রেশন। যদি তোমরা এইচপি নাও করো, কারণ এইচপি বেসিক্যালি এপিরই উল্টোটা,
অন্তত তোমরা এপি আর জিপি সিরিজটা করে রেখো, যেটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে ডিফারেন্ট প্রবলেমসে। এবং এপি সিরিজ আর জিপি সিরিজ সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার টাইম স্পিড ডিস্টেন্সে এবং অ্যাভারেজ চ্যাপ্টারে। কারণ অ্যাভারেজ চ্যাপ্টারে যখন আমাদের ন্যাচারাল নাম্বারস এবং ইন্টিজার্সের কনজিকিউটিভ নেচারটাকে স্টাডি করতে হয়, তখন সেইখানে আমাদের এপি সিরিজটা কাজে লাগে এবং জিপি সিরিজটাও কাজে লাগে। অ্যাকচুয়ালি তোমরা পারলে এপি সিরিজ এবং জিপি সিরিজটা করে রেখো, এটা ডিরেক্টলি তো আসে না, কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে অনেক প্রবলেমে তোমাকে হেল্প করবে। একবার যখন তোমাদের এই সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে এপি সিরিজ এবং জিপি সিরিজ যখন পুরোপুরি ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, তারপর নেক্সট তোমরা করবে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা। এটাও ডিরেক্টলি আমাদের পরীক্ষায় আসে না, কিন্তু পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টারের ওপর আরেকটা চ্যাপ্টার বেসড আছে যেটাকে বলা হয় প্রবাবিলিটি। এবং প্রবাবিলিটি জেনারেলি তোমাদের ক্লেরিক্যাল লেভেল পেপারে তো আসে না, কিন্তু যারা যারা ক্লেরিক্যাল লেভেলের পাশাপাশি পিও লেভেলের পেপারকেও টার্গেট করছো, অর্থাৎ প্রবেশনারি অফিসার লেভেলের পোস্টকে টার্গেট করছো, তোমাদের জন্য প্রবাবিলিটি চ্যাপ্টারটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ প্রবাবিলিটির ওপর তোমরা একটা প্রিলিমসে কোশ্চেন পাবে এরিথমেটিক সেকশনের আন্ডারে, এবং মেন্সে তোমাদের প্রবাবিলিটি বেস ডিআইও আসে। তো ন্যাচারালি একটা ডিআই তোমাদের প্রবাবিলিটির উপরও আসতে পারে মেন্সে। এটা তোমাদের আরআরবি পিওতে অথবা আরআরবি ক্লার্কে অথবা এসবিআই ক্লার্কে অথবা আইবিপিএস ক্লার্কে আসে না, কিন্তু এসবিআই পিওতে এবং আইবিপিএস পিওতে প্রবাবিলিটি বেস ডিআই তোমাদের আসবে। একবার যখন এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা হয়ে গেল, তারপর যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে একটু নাম্বার সিস্টেম অথবা নাম্বার থিওরিটা পড়ে রাখবে। কারণ নাম্বার সিস্টেম এবং নাম্বার থিওরির ওপর বেস করে কোশ্চেন ডিরেক্ট তো আসে না, কিন্তু নাম্বার থিওরি আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে নাম্বারসের নেচারটা স্টাডি করার জন্য এবং নাম্বারের ডিভিজিবিলিটি স্টাডি করার জন্য। এইটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রচুর এরকম কোশ্চেন আছে বন্ধুরা, যে সমস্ত কোশ্চেনগুলো আমরা ডাইরেক্ট সলভ না করে নাম্বার কি বলতে চাই অথবা নাম্বারের নেচার দেখে আমরা ডিরেক্টলি অপশন তুলে সলভ করে দিই। যেমন তোমাদের জানা উচিত 2 এর ডিভিজিবিলিটি কি হয়, 3 এর কি হয়, 4 এর কি হয়, 5 এর কি হয়, 6 এর কি হয়, 7 এর কি হয়, 8 এর কি হয়, 9 এর কি হয়, 10 এর কি হয়, 11 এর কি হয়। অন্তত 11 অবধি সমস্ত নাম্বারের ডিভিজিবিলিটি তোমাদের জানা উচিতই উচিত। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে 12 ডিভিজিবিলিটি, 13, 14 আর 15টাও একটুখানি পড়ে রেখো, যদি তোমরা হাতে সময় পাও তো। আর যদি তোমরা হাতে সময় না পাও তাহলে আপ টু 11 অবধি তোমরা কিন্তু অবশ্যই করে রাখবে, কারণ প্রচুর এরকম কোশ্চেন থাকবে যেখানে তোমাদের টাইম বেঁচে যাবে যখন তোমরা নাম্বার নিয়ে সলভ করবে। কারণ অপশন তুলে যখন আমরা সলভ করি তখন অনেকটা হাতে আমাদের সময় বেঁচে যায়। তো একবার যখন তোমাদের এই পুরো নাম্বার থিওরি অথবা নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে যাবে, পুরো এরিথমেটিক পোর্শন আমাদের এইখানে কমপ্লিট হয়ে গেল অথবা এইখানে আমাদের শেষ হয়ে গেল। তারপর নেক্সট তোমরা শুরু করবে মেনসুরেশন। এবার মেনসুরেশনের কথা যদি বলি, তো মেনসুরেশনও কিছু কিছু পোর্শনই আমাদের লাগে, সমস্ত পোর্শন আমাদের লাগে না। তো মেনসুরেশন প্রিলিমসে আমাদের একখানা কোশ্চেনই আসে এরিথমেটিক পোর্শনের আন্ডারে, কিন্তু মেন্সে তোমাদের অনেকগুলো কোশ্চেন আসতে পারে, এবং সেটা কোয়ান্টিটি 1, কোয়ান্টিটি 2 হিসেবে আসতে পারে, ডেটা সাফিসিয়েন্সি হিসেবে আসতে পারে, ডেটা ইন্টারপ্রিটেশন হিসেবে আসতে পারে, যেটাকে আমরা মেনসুরেশন বেস ডিআই বলি। তো ন্যাচারালি মেনসুরেশনের উপরও কিন্তু খুব ভালো স্ট্রেংথ তোমাকে রাখতে হবে। এবং মেনসুরেশন যখন তোমরা পড়া স্টার্ট করছো, সবার ফার্স্টে ট্রায়াঙ্গেল দিয়ে স্টার্ট করবে। ট্রায়াঙ্গেলের মধ্যে যত ফিগার হয় সেই সমস্ত ফিগারগুলোকে স্টাডি করবে। এবং মেনসুরেশন আমাদের মেনলি 3খানা জিনিস ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রথমটা হচ্ছে ডায়াগোনাল কি, সেকেন্ডটা হচ্ছে পেরিমিটার কি, এবং 3 নম্বরটা হচ্ছে এরিয়া কি। যে সমস্ত ফিগারের ডায়াগোনাল বার করা যায় সেই সমস্ত ফিগারের ডায়াগোনাল কি হয় সেটাকে দেখলে, যে সমস্ত ফিগারের এরিয়া বার করা যায়, জেনারেলি সমস্ত ফিগারের এরিয়া তোমরা পেয়ে যাবে। তো এরিয়া কি হয় এবং পেরিমিটার কি হয়, এবং এইগুলোর প্রমাণগুলোকে খুব ভালো করে দেখবে। ডিরেক্ট ফর্মুলা কোনোদিনও মুখস্থ করবে না, কারণ ফর্মুলা যদি মুখস্থ করো তাহলে জীবনেও সেটা মনে থাকবে না। তো ন্যাচারালি সেই জিনিসগুলোকে নিজেরা দেখবে যে কিভাবে ফর্মুলাটা এলো, সেই অনুযায়ী তারপর তোমরা পড়বে। সবার ফার্স্টে তোমরা ট্রায়াঙ্গেল দিয়ে স্টার্ট করবে। ট্রায়াঙ্গেলের মধ্যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলাস ট্রায়াঙ্গেল, স্ক্যালেন ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এগুলোর ব্যাপারে খুব ভালো করে নলেজ রাখবে, খুব ভালো করে আইডিয়া রাখবে। একবার যখন ট্রায়াঙ্গেল কমপ্লিট হয়ে গেল, তারপর শুরু করবে স্কোয়ার। স্কোয়ারের কি কি ফিচার্স হয়, স্কোয়ারের ডায়াগোনাল কি হয়, স্কোয়ারের এরিয়া কি হয়, স্কোয়ারের পেরিমিটার কি হয়, এই সমস্ত একদম ভালো করে আইডিয়া রাখবে। স্কোয়ার কমপ্লিট হওয়ার পর তারপর নেক্সট যাবে রেক্ট্যাঙ্গেলে, রেক্ট্যাঙ্গেল কমপ্লিট হওয়ার পর তারপর নেক্সট যাবে ট্র্যাপিজিয়ামে, ট্র্যাপিজিয়াম কমপ্লিট করার পর তারপর নেক্সট যাবে রম্বাসে, রম্বাস কমপ্লিট করার পর তারপর নেক্সট যাবে প্যারালেলোগ্রামে, এবং এই সমস্ত ফিগারগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর ধরবে সার্কেল। এবং সার্কেলের মধ্যে তো তোমরা সাইড পাবে না, কারণ সার্কেলের তো কোনো সাইড থাকে না, কিন্তু সার্কেলের মধ্যে তোমরা দেখবে যে রেডিয়াস কাকে বলে, সার্কেলের মধ্যে দেখবে কর্ড কাকে বলে, ডায়ামিটার কাকে বলে, এরিয়া কি করে বার করি, সার্কামফারেন্স কি করে বার করি, ইভেন সার্কেলের সেক্টর কি করে বার করতে হয়, আর্কের লেন্থ কিভাবে বার করতে হয়, সেই সমস্ত জিনিসের ব্যাপারেও তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, আই হোপ তোমরা অনেকেই জানো, যারা যারা জানো না তাদেরকেও বলে দিই। সেক্টর বেসিক্যালি সার্কেলের বোঝায় এরিয়ার পোর্শনটাকে। তো ন্যাচারালি সেখানে আমাদেরকে এরিয়া তুলতে হয়। আর আর্ক লেন্থ আমাদের বোঝায় বেসিক্যালি সার্কামফারেন্সে। তো সেটা যদি আমাদের লেন্থ বোঝায়, ওটার আমাদের ইউনিট হয় সেন্টিমিটার হয়, মিটার হয়, এরকম করে। কিন্তু যদি সেক্টরের কথা বলি, তো সেটা আমরা সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, এরকম আমরা আনসার পাই। তো ন্যাচারালি সার্কেল যখন তোমরা পড়ছো, তখন সার্কেলের এই সমস্ত বেসিক ফিচারগুলো তো দেখবেই, পাশাপাশি কিন্তু সেক্টরের ফর্মুলা কি হয় অথবা আর্ক লেন্থের ফর্মুলা কি হয়, এগুলো সম্বন্ধে আইডিয়া রাখবে। একটা সার্কেলকে যখন আমি কাটবো তখন সেটা একটা সেমি সার্কেল হয়ে যাবে, এবং সেমি সার্কেলের ফিচারগুলো সম্বন্ধে আইডিয়া রাখবে। যেমন সেমি সার্কেলের এরিয়া আমি কি পেলাম, সেমি সার্কেলের পেরিমিটার আমি কি পেলাম, এটসেট্রা এন্ড সো অন। একটা সার্কেলকে যদি আমি দুখানা কাট লাগাই, মানে একটা হরাইজন্টাল কাট দিলাম এবং একটা ভার্টিক্যাল কাট দিলাম, তাহলে একখানা সার্কেল 4টে পার্টে ডিভাইড হয়ে যায়, যেগুলোকে আমরা কোয়ার্টার সার্কেল বলি।
করি। তো ন্যাচারালি কোয়ার্টার সার্কেলের ব্যাপারেও তোমাদের আইডিয়া রাখতে হবে যে একটা কোয়ার্টার সার্কেলের এরিয়া কি হয়, একটা কোয়ার্টার সার্কেলের পেরিমিটার কি হয়, অ্যান্ড সো অন। একবার যখন তোমাদের পুরো সার্কেলের পোর্শন কমপ্লিট হয়ে গেল, তারপর নেক্সট তোমরা যাবে সিলিন্ডার পড়বে। সিলিন্ডার এমনি নর্মালও পড়বে এবং তারই সাথে সাথে হলো সিলিন্ডারটাও পড়ে রাখবে। অর্থাৎ একটা রাইট সার্কুলার সিলিন্ডারের রেডিয়াস কি হয়, একটা রাইট সার্কুলার সিলিন্ডারের হাইট কি হয়, একটা রাইট সার্কুলার সিলিন্ডারের কার্ড সারফেস এরিয়া কি হয়, টোটাল সারফেস এরিয়া কি হয়, ভলিউম কি হয়, এই সমস্ত জিনিসের ব্যাপারে তোমাদের আইডিয়া রাখা উচিত। যখন একবার রাইট সার্কুলার সিলিন্ডার পড়লে তারপর নেক্সট যাবে রাইট সার্কুলার কোণে। সেরকমই তাই সেম টু সেম জিনিস, একটা রাইট সার্কুলার কোণেরও কার্ড সারফেস এরিয়া কি হয়, টোটাল সারফেস এরিয়া কি হয়, একটা রাইট সার্কুলার কোণের স্ল্যান্ট হাইট কি হয় অথবা ল্যাটারাল হাইট কি হয়, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করি, সেটা কিরকম ভাবে আমরা বার করি, সেখানে আমরা পাইথাগোরাস খাইয়ে দিই, অর্থাৎ √r² + h²। সেই সম্বন্ধেও তোমাদের আইডিয়া রাখতে হবে। একবার যখন তোমাদের রাইট সার্কুলার কোণ কমপ্লিট হয়ে গেল, তারপর নেক্সট যাবে স্ফিয়ারেরও সেম, স্ফিয়ারের ভলিউম কি হয়, স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কি হয়, সেই সম্বন্ধে তোমরা পুরো আইডিয়া রাখলে। স্ফিয়ার যখন কমপ্লিট হয়ে গেল, তারপর নেক্সট যাবে কিউব অথবা কিউবয়েডের জন্য তাই কিউবয়েডের ভলিউম লাগবে, কিউবয়েডের এরিয়া 4 ওয়ালস কি হয় সেটা তোমাদের লাগবে, কিউবয়েডের প্রত্যেকটা সারফেসের ডায়াগোনাল কি হয়, কিউবয়েডের একটা লংগেস্ট ডায়াগোনালের লেন্থ কি হয়। যেমন তোমরা জানো যে কিউবয়েড আমাদের লেন্থ, ব্রেথ আর হাইট দিয়ে তৈরি হয়। তো ন্যাচারালি লেন্থ অফ দ্য লংগেস্ট ডায়াগোনালের কথা যদি বলি, তো লেন্থ অফ দ্য লংগেস্ট ডায়াগোনাল আমরা বলি √l² + b² + h²। তো এইটার ব্যাপারেও তোমাদের আইডিয়া রাখা উচিত যে লংগেস্ট রড যেটা একটা কিউবয়েডের ভেতর আমি প্লেস করতে পারি, তার ফর্মুলা এইটা হয়। তোমরা প্রত্যেকটা সারফেস যেটা একটা কিউবয়েডের থাকে, সেই প্রত্যেকটা সারফেসের ডায়াগোনাল কি হয়, সেই ডায়াগোনালগুলোর ব্যাপারেও কিন্তু তোমরা আইডিয়া রাখবে। কারণ তোমরা জানো যে কিউবয়েডের আমাদের টোটাল 6খানা সারফেস থাকে, তো 6খানা সারফেসের আলাদা আলাদা ডায়াগোনালের ফর্মুলা হবে। মানে বেসিক্যালি 3খানা ইউনিক আমি ফর্মুলা পাবো। যেমন একটা পাবো √l² + b², আরেকটা পাবো √b² + h², আরেকটা পাবো √l² + h²। তো ন্যাচারালি 3খানা ইউনিক ডায়াগোনাল আমি সারফেসে পাবো। আরও 3খানা ডায়াগোনাল পাবো যেটা ওই 3খানা ডায়াগোনালই শেপ নেবে, কারণ একটা সারফেসের মিরর ইমেজ আরেকটা সারফেসে থাকে। যেমন এই সারফেসের একটা থাকলো তারই মিরর ইমেজ এইখানে থাকবে, এই সারফেসে একটা থাকলো তার মিরর ইমেজ এইখানে থাকবে, এই একটা সারফেসে থাকলো তার মিরর ইমেজ এই দিকে থাকবে। তো বেসিক্যালি 3খানা আমরা ইউনিক ডায়াগোনাল পাই সারফেসে, আর ওই 3খানা ইউনিক ডায়াগোনালের সাথে আরও 3খানা ডায়াগোনাল পাবো যেটা ইউনিক না, ওটা অপোজিটে চলে আসবে। একবার যখন মেনসুরেশনের পোর্শন পুরো শেষ হয়ে গেল, তারপর যাবে ম্যাথামেটিক্সের মিসলেনিয়াস পোর্শনে। মিসলেনিয়াস পোর্শন মানে যেগুলো একদম ইজি কোশ্চেন হয়, যেগুলো খুব তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন দেখবে এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে সাইন রুল খুব ভালো করে শিখবে, যে কি সাইন রুল এখানে লাগাবো যেটা দিয়ে আমরা আমাদের আনসার তাড়াতাড়ি বার করতে পারি। কোয়াড্রেটিক ইকুয়েশন একবার কমপ্লিট করার পরে নেক্সট যাবে সিম্পলিফিকেশন। আই হোপ তোমরা সবাই জানো, সবাই ছোটবেলায় পড়েছো, যেখানে বডমাস রুল আমাদেরকে ইউজ করতে হয়, যেখানে একটা কোশ্চেন তোমাকে দিয়ে দেবে এবং সেই অনুযায়ী তোমাকে সলভ করতে হবে। একবার যখন সিম্পলিফিকেশন হয়ে গেল, তারপর নেক্সট যাবে নাম্বার সিরিজে। এবং নাম্বার সিরিজও আমাদের দু টাইপের আসে, মিসিং নাম্বার সিরিজ এবং রং নাম্বার সিরিজ। তো মিসিং নাম্বার সিরিজও পড়বে, রং নাম্বার সিরিজও পড়বে। মিসিং নাম্বার সিরিজ এবং রং নাম্বার সিরিজের মধ্যে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আমাদেরকে জানতে হয়। যেমন এইখানে কোথাও এপির প্যাটার্ন লাগছে কিনা, অথবা কোনো জিপির প্যাটার্ন লাগছে কিনা, অথবা কোনো স্কোয়ারের প্যাটার্ন লাগছে কিনা, অথবা কোনো কিউবের প্যাটার্ন লাগছে কিনা, অথবা অল্টারনেট স্কোয়ার এবং কিউবের প্যাটার্ন চলছে কিনা, অথবা ইনক্রিজ অথবা ডিক্রিজ হচ্ছে কিনা। ইভেন তোমাদেরকে এই জিনিসটা বলে দিই যে কোনো নাম্বার সিরিজে যখনই একটা সিরিজ আস্তে আস্তে বাড়ে, তখন আমরা গ্যাপ নিই, কারণ সিরিজটা খুব তাড়াতাড়ি বাড়ছে না। ধরো একটা 2 ডিজিটের সিরিজ আমি দিচ্ছি, সেটা শেষ হলো 2 ডিজিটে গিয়েই 5খানা + 7খানা টার্মে। তখন যে প্যাটার্নটা আমরা ক্র্যাক করবো, সেই প্যাটার্নটা নাম্বারগুলোর মধ্যে গ্যাপিং নিয়েই আমরা ক্র্যাক করতে পারবো খুব ইজিলি। কিন্তু সিরিজ যদি খুব তাড়াতাড়ি বাড়ে অথবা সিরিজ যদি খুব তাড়াতাড়ি কমে, তখন যদি তাড়াতাড়ি বাড়ে তখন মাল্টিপ্লাইং ফ্যাক্টর আমরা লাগাই, এবং সিরিজ যদি খুব তাড়াতাড়ি কমে তখন সেখানে আমরা ডিভিশন ফ্যাক্টর কাজে লাগাই। মানে সেইটাও অ্যাজ আ মাল্টিপ্লাইং ফ্যাক্টরই তুমি বলতে পারো, কিন্তু সেইখানে আমরা জেনারেলি গ্যাপটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর অথবা ডিভিশন ফ্যাক্টরের নিই, রাদার দেন কনসিডারিং অ্যাডিশন গ্যাপ অথবা সাবট্রাকশন গ্যাপ। তো এই জিনিসটা মাথায় রেখো যখন তোমরা নাম্বার সিরিজ সলভ করছো, যাতে নাম্বার সিরিজ খুব তাড়াতাড়ি তোমরা চিনতে পারো। একবার যখন তোমরা নাম্বার সিরিজ পুরো কমপ্লিট করে নিলে, তারপর তোমাদের পড়তে হবে ডিআই পোর্শন, অর্থাৎ যেটাকে আমরা বলি ডেটা ইন্টারপ্রিটেশন পোর্শন, যেটাও একটা বিশাল ওয়েটেজ ক্যারি করে আমাদের কোয়ান্ট সেকশন অথবা ম্যাথমেটিক্স পোর্শনে। ডেটা ইন্টারপ্রিটেশন বিভিন্ন রকম আমাদের সামনে আসে, যেমন টেবিল ডিআই হয়ে গেল, মিসিং টেবিল ডিআই হয়ে গেল, পাই চার্ট হয়ে গেল, লাইন ডিআই হয়ে গেল, বার গ্রাফ হয়ে গেল, কেসলেট ডিআই হয়ে গেল, র্যাডার ডিআই হয়ে গেল, হানিকম ডিআই হয়ে গেল, এরকম এটসেট্রা প্রচুর টাইপের তোমাদের ডিআই পড়তে হবে। এই ডিআইগুলো তোমাদের প্রিলিমসের সেশনে আসে, খুব ইম্পর্টেন্ট এই ডিআইগুলো। এবং একবার যখন তোমরা পুরো ডিআইগুলো কমপ্লিট করলে, তারপর তোমাদের পুরো ম্যাথামেটিক্সের প্রিলিমসের সিলেবাস কমপ্লিট হয়ে গেল। একবার যখন তোমাদের পুরো প্রিলিমসের সিলেবাস কমপ্লিট হয়ে গেল, এবার আমি যাই মেন্সের সিলেবাসে। তো বন্ধুরা, মেন্সে আমাদের নতুন তেমন কোনো জিনিস পড়তে হয় না অঙ্কের। আগের যে সমস্ত জিনিসগুলো পড়েছো সেই জিনিসগুলোই কাজে লাগবে। কয়েকটা নতুন চ্যাপ্টার আমাদের এখানে পড়তে হয়, কিন্তু তার আগে তোমাদের বলে দিই যে মেন্সে তোমরা দেখবে কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 রিলেটেড কোশ্চেন পাবে, এবং কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 রিলেটেড যে কোশ্চেনগুলো পাবে ওগুলো ম্যাক্সিমাম এরিথমেটিক এবং মেনসুরেশনেরই পাবে। কিছু কোশ্চেন তোমরা অ্যালজেব্রার উপরও পাবে, সেটার উপরেও আসছি। তো কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 মানে ধরো একটা এরিথমেটিকের কোশ্চেন তোমাকে কোয়ান্টিটি 1 এ দিল, আর একটা এরিথমেটিকের কোশ্চেন তোমাকে কোয়ান্টিটি 2 তে দিল, এবং তোমাকে ফাইনালি গিয়ে কোয়ান্টিটি 1 আর কোয়ান্টিটি 2 কে কম্পেয়ার করতে হয়, যে কোয়ান্টিটি 1টা কোয়ান্টিটি 2 এর থেকে বড় কিনা, কোয়ান্টিটি 1টা কোয়ান্টিটি 2 এর থেকে ছোট কিনা, কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 এর সাথে ইকুয়াল কিনা।
ক্যানট বি ডিটারমাইন্ড রিলেশনশিপও আসছে কি আসছে না, সেই জিনিসগুলো তোমাকে এখানে দেখতে হয়। একবার যখন কোয়ান্টিটি রিলেটেড তুমি কোশ্চেন পড়ে নিলে, তারপর তোমাকে এখানে কম্বাইন্ড ডিআই দেখতে হবে। কম্বাইন্ড ডিআই মানে একটু আগে যে ডিআই এর কথা বললাম আমি ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে, এইখানে কম্বাইন্ড ডিআই আসে। অর্থাৎ কেসলেট ডিআই এর সাথে হয়তো তোমাকে বার ডিআই দিয়ে দিল, অথবা হয়তো বার ডিআই এর সাথে সাথে পাইচার্ট দিয়ে দিল, অথবা হয়তো দুখানা পাইচার্ট দিয়ে দিল যেটাকে আমরা বলি ডবল পাইচার্ট, অথবা হয়তো দুখানা লাইন গ্রাফ দিয়ে দিল যেটাকে আমরা বলি ডবল লাইন স্ট্রাকচার, অথবা হয়তো দুখানা বার গ্রাফ দিয়ে দিল যেটাকে আমরা বলি ডবল বার গ্রাফ স্ট্রাকচার। তো ন্যাচারালি এই সমস্ত জিনিসগুলো তোমাকে পড়তে হবে। কিছু কিছু আননোন ডিআইও আসে আমাদের মেন্সে, যে ডিআইগুলো ইনস্ট্রাকশন বেসড হয়। আজকে সাপোজ ধরো কোনো ব্যাটসম্যান স্কোর করছে, সেই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট কি হয়, সেই ব্যাটসম্যানের রান রেট কি হয়, এটা সম্বন্ধে অনেকেই না জানতে পারে। এগুলো বেসিক বেসিক জিনিস তো না। তো ন্যাচারালি স্ট্রাইক রেট কি হয় সেটা তোমাকে কোশ্চেনে বলা থাকবে অথবা মেনশন করা থাকবে, অথবা রান রেট কি হয় সেটাও তোমাকে কোশ্চেনে মেনশন করা থাকবে, এবং ওই অনুযায়ী আদার ব্যাটসম্যানদের রান রেট অথবা স্ট্রাইক রেট কি হয় সেই জিনিসগুলো তোমাকে বার করতে হবে। মোটমাট কথা হচ্ছে সেগুলোকে আমরা আননোন ডিআই বলি, অর্থাৎ আননোন একটা কোয়ান্টিটি তোমাকে দেওয়া থাকবে, যে কোয়ান্টিটিটার ফর্মুলাও তোমাকে কোশ্চেনে লেখা থাকবে, এবং সেই ফর্মুলাটা ইউজ করে তোমার বাকি জিনিসগুলো বেরোতে থাকবে। তো যেটাকে আমরা আননোন ডিআই বলি। তো একবার যখন ডেটা ইন্টারপ্রিটেশন হয়ে গেল, এইবার আমি আসি অ্যালজেব্রা সেকশনে। তো বন্ধুরা, অ্যালজেব্রার পোর্শন তোমরা প্রিলিমসে শুধু কোয়াড্রেটিক ইকুয়েশনই পড়েছো, এবং তার মধ্যেও তোমরা শুধু সাইন রুল লাগানো শিখেছো। কিন্তু যখনই তোমরা মেন্সের জন্য প্রিপারেশন করছো, এইখানে অ্যালজেব্রার মধ্যে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম তো পড়তেই হবে, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফর্ম, এটা তো তোমাদেরকে জানতেই হবে। তারই পাশাপাশি কিউবিক ইকুয়েশনের জেনারেল ফর্মও জানতে হবে, এবং বাই কোয়াড্রেটিক ইকুয়েশনেরও জেনারেল ফর্ম জানতে হবে, কারণ এইটার উপরেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। অর্থাৎ কিউবিক ইকুয়েশনের জেনারেল ফর্ম যদি বলি, সেটা আমাদের হয় ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0, এবং বাই কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা যদি বলি, তো বাই কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হয় ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস dx প্লাস e ইকুয়াল টু 0। তো এই সম্বন্ধেও তোমাদের আইডিয়া রাখতে হবে যে বাই কোয়াড্রেটিক ইকুয়েশনে এবং কিউবিক ইকুয়েশনে রুটসগুলোর নেচার কি হয়, রুটসগুলো কিরকম রিলেশন বানায়, সেই রুটসগুলোর মধ্যে সামেশনের কি ফিচার হয়, সেই রুটসগুলোর মধ্যে মাল্টিপ্লিকেশনের কি ফিচার হয়। এবং আই হোপ তোমরা সবাই জানো যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনে সেটা যদি আমাদের nth ডিগ্রি হয়, তাহলে সেইখানে আমরা n খানা ডিস্টিংক্ট রুট পাই, অর্থাৎ n খানা আলাদা আলাদা রুট পাই। তো ন্যাচারালি তোমরা দেখবে যে কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা দুখানা রুট পাই, কারণ x এর মাথায় পাওয়ার 2 থাকে বলে। কিউবিক ইকুয়েশন আমরা তিনখানা রুট পাই, কারণ x এর মাথায় পাওয়ার 3 থাকে বলে। ঠিক সেরকমই বাই কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা যদি বলি, অর্থাৎ x টু দি পাওয়ার 4 এর কথা যদি বলি, তো এইখানে আমরা 4খানা রুট পাবো আলাদা আলাদা, অর্থাৎ আলফা বিটা গামা ডেল্টা, এরকম তোমরা ধরে নিতে পারো। তো অ্যাকচুয়ালি এইভাবে তোমাদেরকে পড়তে হবে, এবং এইভাবে তোমাদের অ্যালজেব্রার পোর্শন কমপ্লিট করতে হবে। বাই কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা যদি খুব ভালো করে নাও, তাহলে এইটুকু অবধি করলেই সাফিসিয়েন্ট। এর উপরে কোশ্চেন কখনো আসেও না আর আসবেও না। তো একবার যখন অ্যালজেব্রার পোর্শন তোমরা পুরো কমপ্লিট করে নিলে, লাস্ট একটা ছোট্ট পোর্শন আমাদের ম্যাথমেটিক্সের থাকে মেন্সে, সেটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। এবং ডেটা সাফিসিয়েন্সির কথা যদি বলি, তো ডেটা সাফিসিয়েন্সির জন্য আলাদা করে তোমাদের কিছু পড়তে হয় না। ডেটা সাফিসিয়েন্সি গুলো তোমাদের আগের চ্যাপ্টারের উপর বেস করেই আসে, অর্থাৎ এরিথমেটিকের উপর দেবে, অথবা অ্যালজেব্রার উপর দেবে, অথবা মেনসুরেশনের উপর দেবে। ডেটা সাফিসিয়েন্সিতে শুধুমাত্র আমাদের এইটুকু দেখতে হয় যে কোন স্টেটমেন্টটা আমাদের এই কোশ্চেনটা আনসার করার জন্য সাফিসিয়েন্ট অথবা রিডান্ডেন্ট। সাফিসিয়েন্ট মানে এই স্টেটমেন্টটাই সাফিসিয়েন্ট কিনা, আর রিডান্ডেন্ট মানে এই স্টেটমেন্টটা ছাড়াও আমরা আনসারিংটা করতে পারি কিনা। রিডান্ডেন্ট মানে যে স্টেটমেন্টের আমাদের দরকার নেই, সেটাকে আমরা বলি রিডান্ডেন্ট স্টেটমেন্ট। তো ন্যাচারালি যে স্টেটমেন্টের দরকার নেই সেটাকে আমরা রিডান্ডেন্ট বলবো, আর যে স্টেটমেন্টটা সাফিসিয়েন্ট সেটাকে আমরা সাফিসিয়েন্ট ডেটা বলবো। তো ন্যাচারালি এরকমভাবে আমরা ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন সলভ করি, এবং এইটা গেল আমাদের এন্টায়ার ম্যাথামেটিক্সের পোর্শনের মধ্যে কোয়ান্টের সিলেবাস। তো এইভাবে খুব ভালো করে ম্যাথামেটিক্স পোর্শনকে তৈরি করো, এর বাইরে তোমাদের একটা জিনিসও দেবে না, এটার গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি। তো ন্যাচারালি ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন করো, যদি কোথাও গাইডেন্স লাগে তো গাইডেন্সও নিতে পারো, এবং চেষ্টা করো তার কাছেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড। কারণ যে অলরেডি সিলেক্টেড সে তোমাকে খুব ভালো করে গাইড করতে পারবে যে এতটুকুই পড়তে হবে, এইভাবেই পড়তে হবে, এবং এই রকম নিয়মেই চলতে হবে, এর বাইরে গেলে চলবে না। এবং তোমার প্রিপারেশনটাও একদম স্ট্রিমলাইন থাকবে যদি তুমি একজন গাইডেড আন্ডারে প্রিপেয়ার করো। তো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।